আসসালামু দর্শক, কেমন আছেন? আজকে আপনাদের সঙ্গে রাক্ষসের রিভিউ করব। রাক্ষস দেখে আসলাম স্টার সিনেপ্লেক্সে, উত্তরা সেন্টার পয়েন্টে। প্রথম দিন মানে গতদিন টিকিট পাই নাই অনলাইনে, আজকে টিকিট কেটে আজকে দেখে আসতে হয়েছে। অর্থাৎ প্রতিদিন রাক্ষস হাউসফুল যাচ্ছে, এটা খুব ভালো কথা, ভালো ব্যাপার। রাক্ষসের রিভিউ বলতে গেলে শুরুতে একটা কথা বলে নিতে হবে, সেটা হলো গিয়ে যে রাক্ষসেও শাকিব খান আছে। হ্যাঁ, থাম্বনেইলে এই কথাটা দেওয়ার ব্যাখ্যা ভিডিওতে থাকবে। ভিডিওটি যারা দেখবেন পুরোপুরি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাক্ষস কেমন ছবিটা? দেখার মতো? দেখে ভালো লাগবে? বরবাদের মতো হয়েছে নাকি বরবাদের চাইতে ভালো হয়েছে? এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের মনে আছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলছি, রাক্ষস বরবাদের মতো কি না? এই প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে যে ভাই, কোনো সিনেমাই কোনো সিনেমার মতো না। অনেকেই সিনেমা দেখে বেরিয়ে বলেন যে প্রিন্সের মতো না, তাণ্ডবের মতো না, বরবাদের মতো না, কোনোটাই কোনো সিনেমার মতো না। প্রিন্স প্রিন্সের মতো, রাক্ষস রাক্ষসের মতো, বরবাদ বরবাদের মতো। যদি রাক্ষস বরবাদের মতো হইতো তাহলে তো এটা সেকেন্ড পার্ট হইতো বরবাদ, তাই না? রাক্ষস ইটসেলফ ইজ আ সলিড, এনজয়েবল, এন্টারটেইনিং ফিল্ম। এবার আসি রাক্ষসের কিছু খারাপ দিক। ভালো দিক সবচাইতে বেশি, খারাপ দিক বের করার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক চিন্তা ভাবনা করে কিছু কিছু খারাপ দিক বের করছি। আদারওয়াইজ সিনেমাটার কোনো খারাপ দিক নেই। যেগুলো বের করেছি সেগুলো উল্লেখযোগ্য কোনো খারাপ দিক না। যেমন এই সিনেমায় নায়িকার বাবা মায়ের ভূমিকা খুবই ছোট, খুবই ছোট। এখানে নায়িকার বাবা মায়ের একটা স্ট্রং পারফরমেন্স থাকলে সিনেমায় পরিপূর্ণতা কিছুটা বাড়ত। কিন্তু সিনেমা দেখতে খারাপ লাগছে তা না, বা মান কমে গেছে তাও না, আরো বাড়তো, আরো প্লাস হইতো। এবং এই সিনেমায় কাস্টিংয়েই আরো কিছু কিছু জায়গায় এমন এমন কাস্টিং দেওয়া হয়েছে, যে কাস্টিংগুলো জায়গায় যদি একটা পুতুল বসায় রাখতো তাহলেও হইতো। এরকমই বিষয়টা দেখা গেছে। এরকম টুকটাক দু একটা ভুল ছাড়া এই সিনেমায় মেজর কোনো ভুল নাই। সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা প্রিমিয়াম ভাইবে গেছে। মেহেদী হাসান হৃদয় এই সিনেমা বানানোর জন্য যে বাজেট পেয়েছে, সেই বাজেটের পুরোটাই সে প্রপারলি খরচ করেছে। বাজেট খরচ করা একটা জিনিস, আর প্রপার ওয়েতে খরচ করার একটা জিনিস। এমন কোনো জায়গা নাই যেখানে দেখানো হয়েছে যে ভিলেনের তেমন কিছুই নাই, হিরোর অনেক কিছু আছে। বরঞ্চ এই সিনেমায় ভিলেনদেরকে একটু বেশি প্রিমিয়াম করা হয়েছে। এক ভিলেন বাঘ দিয়ে চলাফেরা করে, ব্যাপারটা বুঝতে পারছেন? আর এক ভিলেন সে প্রাইভেট প্লেনে চলাফেরা করে, যেটা হিরোরও ছিল না। তো এই লেভেলের ভিলেনদের সঙ্গে যখন মূল নায়কের কনফ্লিক্ট হয়, তখন দর্শক আগে থেকেই একটা এক্সপেকটেশনে থাকে যে ফাইটটা ধুমধুমার হবে, জম্পেশ ফাইট হবে। ঠিক ওই জায়গায় একটু কমপ্লেন আছে, যে দেখা গেছে যে ফাইটের জায়গাটায় গিয়ে সোহেল মন্ডলকে এমন একটা ভিলেন দেখানো হয়েছে, কিন্তু ওর সঙ্গে যে কমব্যাট হয়েছে, হ্যান্ড ফাইট হয়েছে, খুবই ভালো হয়েছে। কিন্তু এইখানে যদি সোহেল মন্ডল এবং তার যে অনুসারীরা ছিল তাদের সঙ্গে সিয়ামের আরেকটু যদি অ্যাকশনটা বাড়ানো হতো, প্লাস হইতো, মাইনাস হয় নাই, আরও প্লাস হইতো সিনেমায়। এরকম সিনেমায় অনেক জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় জায়গায় সিনেমাটাকে আরেকটু প্লাস করা যেত। যেমন লাস্ট সিনে খুব সহজেই সিয়ামকে টার্গেট করে গুলি বলল, সিয়াম গুলি খাইলো, তার বউ গুলি খেলো, তার সন্তান গুলি খেলো। এত সহজে এত বড় একজন নায়ক বা এত বড় একটা কিছু ফিগারকে সিনেমার এত সহজে গুলি করলো, বিষয়টা বোধগম্য হলো না। এখানেও একটু কম দিই। আদারওয়াইজ সিনেমার যেখানেই তাকাবেন, যে কোনায় তাকাবেন, যে ফ্রেমে তাকাবেন, প্রত্যেকটা ফ্রেম খুবই খুবই প্রিমিয়াম। আমার কাছে মনে হয়েছে আমি বলিউডের কোনো সিনেমা দেখেছি। আমার কাছে কোনোভাবেই মনে হয় নাই
যে আমি বাংলাদেশের কোনো সিনেমা দেখছি, শুধু বাংলার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে হিন্দি বসায় দিলে এটা হুবহুব একটা বলিউড ফিল্ম হয়ে যায়। আরও একটা কথা আমার বলতে হবে, সেটা হচ্ছে গিয়ে শাকিব খানের পরে কমার্শিয়াল ফিল্মে যদি কোনো হিরোর উপরে ডিপেন্ড করা যায় তাহলে সেটা সিয়াম আহমেদ। পোড়ামন দুয়ে যে সিয়াম আহমেদ ছিল সেই সিয়াম আহমেদ এখনকার যে সিয়াম আহমেদ সেই সিয়াম আহমেদের সঙ্গে কোথাও কোনো মিল নাই। তার সেই চেহারা আর শরীরটা ছাড়া আর কোথাও কোনো মিল নেই। অ্যাক্টিংয়ে সিয়াম আহমেদ এত ডেভেলপমেন্ট করছে যে সিয়ামকে নিয়ে অনায়াসেই এরকম 10-12 কোটি টাকা বাজেটের সিনেমা বানানো যায়। 5-এর উপরে যে হবে এটা সিনেমার জ্ঞান যার অ্যারেঞ্জমেন্ট দেখেই বোঝা যায়, কিন্তু কত সেটা আমি জানি না। সিয়াম আহমেদ সিনেমার শুরু থেকে সিনেমার শেষ পর্যন্ত তার ক্যারেক্টারকে এমনভাবে ক্যারি করে নিয়ে গেছে, কোথাও একটা ফল পাইনি, কোথাও একটা ফল্ট পাইনি, কোথাও তার ক্যারেক্টারটা ড্রপ করে নাই। এতটা ম্যাচিউরড অ্যাক্টিং সে রাক্ষসে করেছে। স্পেশালি রাক্ষসের কিছু কিছু জায়গায় কিছু কিছু মেসেজ আমাকে খুব নাড়া দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য 2টা মেসেজ। একটা হচ্ছে মায়ের অসম্মান কখনোই গ্রহণযোগ্য নয়, মায়ের উপরে কোনো কথা নেই। এবং আরেকটা হচ্ছে নায়িকাকে সিয়াম আহমেদ নায়িকার এমন একটা স্টেটে বিয়ে করে যেটি একটি স্যালুট দেওয়ার মতো একটা কাজ। লায়ন হার্ট না থাকলে এরকম ডিসিশন কেউ নিতে পারে না। একটু স্পয়লার দিয়েই দেই, তাহলে বুঝতে পারবেন না। এই সিনেমায় নায়িকা ধর্ষিত হয় এবং ভিলেনের বাহিনীর দ্বারা সেই নায়িকাকে সিয়াম আহমেদ প্রমিস করে, 2টা প্রমিস করে। একটা হচ্ছে যারা নায়িকার এই অবস্থা করছে তাদের রক্ত দিয়ে সিয়াম গোসল করবে। আরেকটা প্রমিস হচ্ছে তারপরে সেই নায়িকাকে সিয়াম বিয়ে করবে। এই যে একটা গুজবাম্প দেওয়ার মতো একটা ডায়লগ, একটা সিচুয়েশন, এই সিচুয়েশনগুলা এইরকম যে কয়টা সিচুয়েশন আছে সিনেমার মধ্যে প্রত্যেকটা সিচুয়েশন মেহেদী হাসান হৃদয় ক্রিয়েট করতে পারছে, যেটা প্রিন্স সিনেমায় একটু ঘাটতি ছিল। প্রিন্স সিনেমায় সিনগুলাকে সেই হাইপটা দিতে পারে নাই, সিনগুলার পেছনে সেই গল্পটা দাঁড় করাইতে পারে নাই, যার কারণে প্রিন্স নিয়ে এত সমালোচনা। মেহেদী হাসান হৃদয় একজন পাকা কমার্শিয়াল ডিরেক্টর বনে গেছে। মেহেদী হাসান হৃদয়ের হাতে যদি এখন আরিফিন শুভ পড়ে, মেহেদী হাসান হৃদয়ের হাতে যদি এখন শরীফুল রাজ পড়ে, মেহেদী হাসান হৃদয়ের হাতে যদি এখন অন্য যে কোনো একজন হিরো পড়ে, যেই পড়ুক না কেন, তাকে নিয়ে মেহেদী হাসান হৃদয় ঠিক ব্যবসা সফল কমার্শিয়াল সিনেমা বানাতে আমার মনে হয় প্রস্তুত আছে। সেই যোগ্যতা সে অর্জন করে ফেলেছে। রায়হান রাফিকে যেমন হিট মেশিন বলা হয়, মেহেদী হাসান হৃদয়কে কমার্শিয়াল ফিল্মের সাকসেসফুল ডিরেক্টর বলা হবে আগামীতে। এই সিনেমার প্রতিটা গান একেবারে সিচুয়েশনাল। শুধুমাত্র আইটেম সংটা মনে হয়েছে যে এটা না হলেও হয়তো, বা এই টাইমটা একটু একটু অ্যাভারেজ হয়ে গেছে। অন্যান্য সিনেমায় যেরকম হয় না ওরকম একটু অ্যাভারেজ টাইমিংয়ে হয়ে গেছে আইটেম সংটা। বাট আইটেম সংটা খুব ভালো ছিল, এনজয় করার মতো। তবে এই আইটেম সঙ্গে যে লেডি পারফর্মারকে, পোল্যান্ডের যে নায়িকাকে নেওয়া হয়েছে, তার বয়স নিয়ে অনেক কথা উঠেছে যে মহিলার বয়সটা একটু বেশি, সেটা স্ক্রিনে ফুটে উঠেছে, সঠিক। কিন্তু তাতে কি যায় আসে, তাকে তো নায়িকা ক্যারেক্টার দেওয়া হয় নাই, সে একটা আইটেম সং করতে আসছে, সেই অনুযায়ী ঠিক আছে। এই সিনেমায় যে বিজিএমটা হয়েছে একেবারে পারফেক্ট, একেবারে টপ নচ, মানে প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী বিজিএম এত চমৎকার হয়েছে, কিছু কিছু জায়গায় আপনার লোভ দাঁড়িয়ে যাবে। এরকম একটা ব্যাকগ্রাউন্ড, এরকম একটা আবহ তৈরি করতে পেরেছে। এই সিনেমার যত পারফর্মার আছে একেবারে সিঙ্গেল পারফর্মার ধরে ধরে, সিঙ্গেল পারফর্মার, 1 সিন 2 সিনের পারফর্মার
সিনে পারফর্মার নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দু একটা জায়গায় মিস্টেক করে ফেলেছেন কাস্টিংয়ে। যেমনটা এই সিনেমায় সিয়াম আহমেদের চাচার ক্যারেক্টার করেছে মাসুদ মহিউদ্দিন, কিন্তু তার স্ত্রীর ভূমিকায় এমন একজনকে নিয়েছেন যার অ্যাক্টিভিটি দেখে মনে হইল একটা পুতুল বসায় রাখছে। এরকম দুই একটা জায়গা ছাড়া প্রত্যেকটা জায়গায় একেবারে সুপার পারফরমার দিছে। একটা ক্যারেক্টারে সোহেল মন্ডলের পিএস এর ক্যারেক্টার করে জিল্লু, ওনার নাম জিল্লু, অরিজিনাল নাম জিল্লু, আর সিনেমায় একজন জিল্লুর ক্যারেক্টার করে সে আরেকজন, সে খুব ভালো করেছে। জিল্লুকে নিয়ে আসা হয়েছে শাকিব খানের বডিগার্ড থেকে সিয়াম আহমেদের বডিগার্ড হিসেবে। কিভাবে আসলো, কোত্থেকে আসলো, এইটার পুরো অ্যান্সারটা আপনারা সিনেমাতে পাবেন। এবং একটা জায়গায় একটা দৃশ্যে শাকিব খানকেও দেখা যাবে এই সিনেমায়। অর্থাৎ একটা ভায়োলেন্স ইউনিভার্স করতে যাচ্ছে মেহেদী হাসান হৃদয়। হয়তো পার্ট 2-তে, রাক্ষসের পার্ট 2-তে, অথবা বরবাদ পার্ট 2-তে, অথবা রাক্ষস আর বরবাদ ব্লেন্ড করে নতুন কিছু একটা মেহেদী হাসান হৃদয় আগামীতে নির্মাণ করবে, যেখানে সিয়াম আহমেদও থাকবে, যেখানে শাকিব খানও থাকবে। এরকম একটা জায়গায় সম্ভবত সামনে এই সিনেমাটা এগিয়ে যাচ্ছে। আলিরাজ, সে এখানে সিয়াম আহমেদের বাবার ক্যারেক্টার করছে, সে একজন বিশাল অস্ত্র ব্যবসায়ী। এবং ভিলেনের ক্যারেক্টারে সোহেল মন্ডল আমি মনে করি যে একটা দুর্দান্ত আবিষ্কার মেহেদী হাসান হৃদয়। তার খোলা শার্ট, তার যে ফিজিক, তার যে অ্যাটিচিউড, তার যে অভিনয়ের প্যাটার্ন, আমার কাছে মনে হয়েছে আগামীর প্রিন্স, ভিলেন গ্রুপের প্রিন্স হতে যাচ্ছে সোহেল মন্ডল। আগামীতে সোহেল মন্ডলকে নিয়ে আমরা অনেক ভালো ভালো ক্যারেক্টার হয়তো পেতে যাচ্ছি ইন ফিউচারে। খুবই ভালো পারফরমেন্স দিয়েছে সোহেল মন্ডল। দু একটা জায়গায় সে তার যে ক্যারেক্টারের যে একটা ফ্লো ছিল সেই ফ্লো থেকে বেরিয়ে গেছে। আদারওয়াইজ একটা ক্যারেক্টার সে ক্যারি করে নিয়ে গেছে মাইন্ড ব্লোয়িং। একটা দৃশ্যে সিয়াম আহমেদ আর সোহেল মন্ডল অ্যাকশনের শেষ প্রান্তে, যখন সোহেল মন্ডলের মুখের সিগারেট থেকে সিয়াম আহমেদ তার সিগারেটটা আগুন ধরায়, তখন পুরো হল কেঁপে উঠেছে। মানে এরকম অনেকগুলো জায়গায় মেহেদী হাসান হৃদয় সিকোয়েন্স ক্রিয়েট করতে পারছে, যেখানে দর্শক বাধ্য হয়েছে হাততালি দিতে। হয় না যে সিনেমা দেখে হাততালি দিলাম একটা জিনিস, ভালো হয়েছে হাততালি দিলাম একটা জিনিস, আর দর্শককে বাধ্য করছে, দর্শককে বাধ্য করে হাততালি দেওয়া হয়েছে, এটার একটা জিনিস। তো এরকম অনেক দৃশ্য মেহেদী হাসান হৃদয় এই সিনেমায় ক্রিয়েট করতে পারছে। হ্যাঁ, অনেকে সিয়াম আহমেদকে শাকিব খানের সঙ্গে তুলনা করেন, এই জায়গাটা আমার কাছে খুব বোকামি মনে হয়। ভাই শাকিব খান শাকিব খানের জায়গায়, সিয়াম আহমেদ সিয়াম আহমেদের জায়গায়। হ্যাঁ, এই একই জায়গায় একই সিনেমায় যদি শাকিব খান হইতো তাহলে অবশ্যই সিনেমাটা অন্য একটা লেভেলে চলে যেত, সেটা বলা বাহুল্য। কিন্তু সিয়াম আহমেদ যেখানে সিনেমাটা নিয়ে গেছেন, এটার জন্য সিয়াম আহমেদ কৃতিত্বের দান। সিয়াম আহমেদ হ্যাজ ডান আ ট্রিমেন্ডাস জব। আমি সিয়ামের কাছ থেকে এটা আশা করি নাই যে এত ভালো করবে সিয়াম আহমেদ। এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টার, ওমর, প্রতিটি ছোট ছোট ক্যারেক্টার, এলিন আপু, নাজদিন জুমকি, জিল্লুর ক্যারেক্টারটা এই সিনেমায় একটু এক্সপ্যান্ড করা হয়েছে, একটু বড় করা হয়েছে, সেটা সে ভালো করেছে। বাট লাস্টের দৃশ্যে এসে জিল্লুকে আমরা পাই নাই, যেখানে সিয়ামকে অ্যাসল্ট করা হয়েছে। এই কোশ্চেনগুলা সিয়ামকে এত সহজে কীভাবে অ্যাসল্ট করলো, এই যে যেই ফল্টগুলো পাইছি, এগুলোর অ্যান্সার হয়তো আমি পার্ট 2-তে গিয়ে পাবো। গানগুলা দেখার মতো ছিল, চমৎকার ছিল, বিজিএম দুর্দান্ত ছিল। কস্টিউমের কথা যদি বলি, সিয়াম আহমেদের কস্টিউম A to Z একটা কস্টিউমের প্যাটার্ন ঠিক রেখে সুন্দর একটা কস্টিউম ক্যারি করেছে। বিশেষ করে ভিলেনদের কস্টিউম, অনেক সময় সিনেমার বাজেট থাকে না ভিলেনদের কাছে গিয়ে, বাট এই সিনেমায় আমার কাছে মনে হয়েছে নায়কের চাইতে ভিলেনের বাজেট বেশি ছিল, যার কারণে সিনেমাটা খুব এনজয়েবল হয়েছে। আমি সিনেমাটার ফ্রম বিগিনিং টু এন্ড এমন একটা জায়গা খুঁজে পাই নাই যেখান থেকে আমি সিনেমা থেকে বের হব, সিনেমা থেকে আমি নিজেকে বের করতে পারি নাই। ইভেন সিনেমা দেখে বের হয়ে এসেও
অনেকক্ষণ আমি সিয়ামের ক্যারেক্টারটা নিয়ে ভেবেছি, অনেকক্ষণ আমি সিনেমার ভিতরে বসবাস করেছি। এটাই সিনেমার সার্থকতা। আগামীতে মেহেদী হাসান হৃদয় যদি সুস্থ থাকে, মেহেদী হাসান হৃদয় যদি আগামীতে আরো দীর্ঘ হায়াত পায়, আমরা বাংলা সিনেমায় অনেক ভালো ভালো কিছু কমার্শিয়াল সিনেমা পেতে চলেছি।